Good day and assalamu alaikum everyone. This is Mohammad Riyadul Islam Rifat. I'm a student of the Institute of Business Administration, Dhaka University. তো আপনাদের জন্য জাস্ট IBA DU and I'm also a part of the MBA 66 batch. আমাদের আজকের ভিডিওটা তাদের জন্য যারা এবছরের IBA MBA অ্যাডমিশন এক্সামে অংশগ্রহণ করতে ইচ্ছুক। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু গাইডলাইন্স আর কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করব যেন আপনার প্রিপারেশনটা আরো স্মুথলি যায় আর একই সাথে আপনার কনফিডেন্স লেভেলটা আর উপরে থাকে। পুরো ভিডিও জুড়েই আপনি 4টা পয়েন্টের রিপিটেশন দেখতে পাবেন। সেখানে থাকবে কোশ্চেন অ্যানালাইসিস, যেখানে আপনাদের বোঝানোর ট্রাই করব যে আপনি কি কি কোশ্চেন ফেস করতে পারেন। তারপর রিসোর্সেস, যেন আপনি অনেকগুলো রিসোর্সের পিছনে টাইম ওয়েস্ট না করেন। স্ট্র্যাটেজিস, সেগুলো পার্সোনাল হতে পারে বা আমার ব্যাচমেটরা যেগুলো ফলো করেছে সেগুলো হতে পারে। আর পার্সোনাল সাজেশনস, যেগুলো আমার নিজেকে হেল্প করেছিল। প্রথমে আপনাদেরকে একটা সিম্পল ওভারভিউ দিয়ে নিই। IBA MBA অ্যাডমিশনের MCQ পার্টটা 75 মার্কের হয়, আর সেই 75 মার্ক অ্যান্সার করার জন্য আপনার কাছে থাকে কেবল 90 মিনিটস। এখানে ম্যাথে 30 মার্ক, ইংলিশে 30 মার্ক আর অ্যানালিটিক্যালে 15 or 20 মার্কসের আপনার অ্যান্সার করতে হবে। এখানে আপনাদেরকে আগেই বলে নিই যে এক্সাম রুমে ঘটে যাওয়া সবচেয়ে কমন মিস্টেকগুলোর একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অনেকেই দেখা যায় যে কোশ্চেনের দিকে এতটাই ফোকাস থাকে তারা টাইম ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারে না। এমন হতে পারে যে আপনি সব কোশ্চেনের অ্যান্সার ঠিক মতোই পারেন, কিন্তু সময়টা ঠিক মতো ইউজ করছেন না বলে আপনার অ্যাডমিশন চান্সটা চলে যাচ্ছে। এবার আসি ভিডিওর মেইন পোরশনে, ম্যাথ কোশ্চেন অ্যানালাইসিস। আপনি ম্যাথ পার্টে অনেক টাইপের ভেরিয়েশনস দেখতে পারেন। এরিয়া, অ্যাভারেজ, ডিসকাউন্ট, প্রফিট অ্যান্ড লস, জেনারেল জিওমেট্রি, অনেক টাইপের প্রশ্ন থাকবে। কিন্তু কিছু কিছু জিনিস আপনি খুব কমনলি দেখতে পাবেন। এর মধ্যে যেমন পার্টনারশিপ রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, জেনারেল জিওমেট্রি, নাম্বারস, এইগুলো আপনি অলওয়েজই দেখবেন। অ্যান্ড স্পেশালি প্রবাবিলিটি। আপনাদেরকে আমি আগে থেকে ওয়ার্ন করে দিচ্ছি যে IBA হ্যাজ আ হিস্ট্রি অফ চেঞ্জিং প্যাটার্নস। সো এমন হতে পারে গত বছরের প্রশ্নের স্টাইল এই বছর থেকে একদমই ডিফারেন্ট। তো আপনি কোনো পার্টি বাদ দিতে পারবেন না। আর এই যে লিস্টটা আছে, এখানে সব টাইপের ম্যাথই আপনাকে প্রপারলি স্টাডি করে এন্ড প্র্যাকটিস করে তারপর যেতে হবে। নাও লেটস স্টার্ট উইথ দ্য রিসোর্সেস। আপনার হাতে টাইম খুবই কম। এই সময়ের মধ্যে যদি আপনি চিন্তা করেন যে আপনি 2-3টা ম্যাথ বই শেষ করবেন, তাহলে দিন শেষে আপনার রিভাইজ তো দূরে থাক, ম্যাথ বই শেষ হবে না। আপনাদেরকে আমি ঠিক সেম সাজেশনসটা দিব যেটা আমি নিজে ফলো করেছিলাম। সেটা হচ্ছে মেন্টরস এর ম্যাথ কোশ্চেন ব্যাংক সলভ করা। এই কোশ্চেন ব্যাংকে প্রিভিয়াস কোশ্চেনস আছে, আর প্রত্যেকটা চ্যাপ্টারের আগে আপনি আপনার নেসেসারি রুলস এন্ড গাইড গুলো পাবেন। এই প্রশ্নগুলো যদি আপনি প্রপারলি সলভ করেন, তাহলে হয়তো এক্সামে আপনার কোশ্চেন হুবহু কমন পড়বে না, কিন্তু আপনার বেসিকটা সলিড থাকবে। আর আপনি এক্সামে প্রত্যেকটা প্রশ্নেরই অন্তত 90% প্রশ্নের প্রপারলি অ্যান্সার করতে পারবেন। নাও লেটস কাম ব্যাক টু রিয়ালিটি। রিসোর্স বুক বা শীট আপনার কোনো উপকারই করতে পারবে না যদি আপনার কনসিস্টেন্সি না থাকে। আপনাকে আমি সাজেস্ট করব প্রতিদিন 30টা ম্যাথ কোশ্চেন সলভ করার। অনেকের কাছে এটা বেশি লাগতে পারে বা অনেকের কাছে কমও লাগতে পারে। যদি আপনার কাছে কম মনে হয়, দেন আপনাকে আমি বলবো যে ম্যাথ ছাড়াও আপনার আরো দুটো সাবজেক্ট আছে। আর আপনি যদি প্রপারলি 30টা প্রত্যেকদিন সলভ করেন কোশ্চেন্স, এন্ড একই সাথে সেগুলোর জন্য নেসেসারি নোটস করেন, তাহলে 30টা কোশ্চেন সলভ করা ইজ নট অ্যান ইজি টাস্ক টু ডু। আরেকটা সাজেশন হচ্ছে ম্যাথ কোশ্চেন সলভ করার সাথে সাথে উত্তরগুলো চেক করা, যেন আপনার ব্রেন ফ্রেশ থাকা অবস্থায় বুঝতে পারে যে কোন প্রশ্নে আপনার ভুল করার কথা ছিল না কিন্তু আপনি করেছেন। এটা আপনার নিজের উইকনেস গুলো বোঝার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। এন্ড আই এম সেইং ইট ফ্রম পার্সোনাল এক্সপেরিয়েন্স। নাও দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমার পার্সোনাল ওপিনিয়নে আপনার লেখাপড়া ঠিক তখনই শুরু হয় যখন আপনি প্রথমবার রিভাইজ দিচ্ছেন। এর অর্থ হচ্ছে আপনি প্রথমবার যখন কোশ্চেন গুলো সলভ করবেন, তখন আপনার কোশ্চেন গুলো বা উত্তরগুলো এমন ভাবে ক্যাটাগরাইজ করতে হবে যেন রিভাইজ দেওয়াটা আপনার জন্য খুব ইজি হয়। কল্পনা করুন আপনি 10টা প্রশ্নের অ্যান্সার করছেন। এই সময় আপনি 2 নাম্বার প্রশ্নে দেখলেন যে কিছুই বুঝছেন না। তার মানে হচ্ছে আপনার বেসিক একটা গ্যাপ আছে। তো আপনি যদি এই প্রশ্নের নিচে দুটো দাগ দিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে রিভাইজ দেওয়ার সময় আপনার আবার খুঁজে দেখতে হবে না যে কোন জায়গায় আপনার আরেকটু স্টাডি করা লাগতো। আবার এমন হতে পারে যে কোনো একটা প্রশ্নের উত্তর আপনার মনে হয়েছে যে আপনার ঠিক হয়েছে, কিন্তু অ্যান্সার মেলার সময় দেখলেন ভুল। এটা এমন হতে পারে যে আপনার কোনো একটা গাফিলতির কারণে, এমন হতে পারে যে আপনি নিজের উইকনেস খুঁজে পেয়েছেন। তাও দেখা যাবে পরবর্তীতে রিভাইজ দেওয়ার সময় আপনি সেম প্রশ্নটা আবার টাচ করতে পারবেন যদি এখানে একটা মার্কার রেখে যান। আর লাস্টলি, রিভিশন দেওয়ার কোশ্চেন গুলো। এমন হতে পারে যে একটা কোশ্চেনের অ্যান্সার আপনার ঠিকই হয়েছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা একটু ডিফিকাল্ট, বা এখানে হয়তো আপনার একটু বেশি হার্ড মনে হয়েছে, বা একটু গ্যাপ ছিল কোনো বেসিকে। ওই প্রশ্নটা আপনি দাগিয়ে রাখলেন। এভাবে যখন আপনি প্রশ্নগুলো মার্ক করে রাখবেন, তখন দেখা যাবে যে রিভাইজ দেওয়ার সময় হয়তো আপনার 10টা কোশ্চেনের মধ্যে থেকে হাইয়েস্ট 3টা বা 4টা সলভ করতে হচ্ছে। অর্থাৎ আপনার যে পরিমাণ সময় লাগতো তার 60% অলরেডি কমে গেছে, এন্ড ইউ ক্যান রিভাইজ মোর অ্যান্ড মোর। নাও এই পার্টটা আমার পার্সোনাল সাজেশন। আমি আপনাদের সবাইকে বলবো যে বইটা কয়েকবার রিভাইজ দেওয়ার পরে তারপর নিজের কিছু নোটস বা কিছু ইকুয়েশনস বানানো, যেগুলো হয়তো অন্য কারো কাছে কোনো মিনিং করবে না, কিন্তু আপনি এই নোটস আর ইকুয়েশনস গুলো দিয়ে আপনার ম্যাথ গুলো সলভ করতে পারবেন। আমার নিজের একটা লিস্ট ছিল, যে লিস্টের নোটস এন্ড ইকুয়েশনস থেকে আমি যে কোনো চ্যাপ্টার ইজিলি সলভ এন্ড রিভাইজ করতে পারতাম।
আপনাদের প্রতি আমার সেম সাজেশন থাকবে। যখন দেখা যাবে আপনি নিজের কাস্টম নোটস এন্ড ইকুয়েশনস বানাতে পারবেন আর সেগুলো প্রপারলি কাজেও লাগবে, তার অর্থ হচ্ছে যে আপনি ম্যাথের বেসিকটা ধরতে পেরেছেন। আর এক্সামে এই জিনিসগুলোই আপনার স্পিডটাকে আরো বাড়িয়ে দেবে। নাও লেটস কাম টু দ্য ইংলিশ পার্ট। আপনার পার্সোনাল ডিসটেন্সের উপর ভিত্তি করে ইংলিশ হয়তো আপনার কাছে খুব ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে, বাট ইউ শুড রিমেম্বার অ্যাডমিশন এক্সামের কোশ্চেনটা পুরোপুরি ইংলিশে হবে, সো ইউ শুড বি রিয়েলি গুড অ্যাট ইংলিশ। ইংলিশ কোশ্চেন অ্যানালাইসিস পার্টে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট সেগমেন্টস আছে: সেন্টেন্স কমপ্লিশন, এরর ডিটেকশন, ফাইন্ডিং দ্য কারেক্ট অর অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, সিনোনিম অ্যান্টোনিম, কম্প্রিহেনশন। এখানে কম্প্রিহেনশন পার্টটার প্রতি আপনাকে আমি এমফাসিস দিতে বলবো, কারণ দেখা যায় এক্সামে কম্প্রিহেনশন পার্টটা বা রিডিং কম্প্রিহেনশন পার্টে অনেকে খুব বেশি সময় লাগিয়ে পুরো এক্সামের 12টা বাজিয়ে ফেলে। নাও ফর দ্য রিসোর্সেস, যদি আপনার মনে হয় যে আপনার গ্রামার পার্টটা একটু ব্রাশ আপ করা উচিত, দেন ইউ শুড গো ফর ক্লিপস্টোফেল। এছাড়া রিডিং কম্প্রিহেনশনের জন্য ব্যালেন্স থিওরি আর ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1 and 2 মোটামুটি আপনার বেস কভার করে ফেলে। বাট লেট মি গিভ ইউ গাইস সাম পার্সোনাল অ্যাডভাইস। আমি যতদূর দেখেছি এমন কোনো রিসোর্স নেই যেটা আপনার ইংলিশকে একটা প্রপার লেভেলে নিয়ে যেতে পারবে আদার দ্যান ইয়োরসেলফ। আমার ব্যাচমেটরা বা আমি যারা ইংলিশে ভালো করেছিলাম তাদের সবারই একটা সেম হ্যাবিট ছিল, আর সেটা হচ্ছে নিজেদের ডেইলি লাইফে ইংলিশের প্রাধান্য। সো মাই মেইন সাজেশন ফর ইউ গাইস উড বি টু ইমার্স ইয়োরসেলফস ইন ইংলিশ। এটার অর্থ হচ্ছে আগামী 2.5 মাস আপনি বাংলা বা হিন্দির যে কোনো কন্টেন্টই আর কনজিউম করবেন না, পুরোপুরি ইংলিশের ভিতর থাকুন। তাহলে যেটা হবে, আপনার জন্য ইংলিশ পড়া, ইংলিশ শোনা আর ইংলিশ তথ্য ব্রেনের মধ্যে প্রসেস করাটা আরো সাবলীল হয়ে যাবে। হয়তো আমার কথা শুনে আপনাদের অনেকেরই অবাক লাগতে পারে, কিন্তু আমার অনেক ফ্রেন্ডই কোনো টাইপের প্রিপারেশন ছাড়াই ইংলিশ এক্সামটা দিয়েছিল, and they were all good in English through their own personal choices. Now let's come to the analytical part. এই পার্টে আপনি 3 ধরনের কোশ্চেন দেখতে পারবেন। প্রথমেই হচ্ছে পাজল। হয়তো আপনাকে বলা হবে যে 7 জন মানুষ সপ্তাহে 7 দিন কাজ করে আর তাদের কিছু অ্যাট্রিবিউট দেওয়া হবে। তারপর আপনাকে আস্ক করা হবে কে কার পরে কাজ করে বা কে কার আগে কাজ করে। আপনাকে এই টাইপের প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। তারপর হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। এখানে যদি আপনাদেরকে খুবই ওভার সিম্পলিফাইড একটা এক্সাম্পল দিই, তাহলে এমন হতে পারে যে একজন আপনাকে আস্ক করছে সে বিল্ডিংটার 6 তলায় যেতে চায়, তাহলে তাকে লিফটের কততে চাপ দিতে হবে। এখানে আপনাকে আগে থেকে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে যেগুলোর উপর ভিত্তি করে আপনাকে অ্যান্সারটা চুজ করতে হবে। 3 নম্বরে হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। কল্পনা করুন আপনাকে আস্ক করা হচ্ছে যে করিম দোকান থেকে কত টাকার চাল কিনেছে, আর আপনি প্রথম স্টেটমেন্টেই দেখলেন যে প্রতি টাকা চালের দাম আর করিম কত কেজি চাল কিনেছে সবই দেওয়া আছে। তার মানে হচ্ছে আপনার উত্তর বের করার জন্য স্টেটমেন্ট 1 ইনাফ। আবার যদি এমন হতো প্রথম স্টেটমেন্টে দেওয়া আছে যে চালের দাম কত আর দ্বিতীয় স্টেটমেন্টে দেওয়া আছে করিম কত কেজি চাল কিনেছে, তাহলে আপনার স্টেটমেন্ট 1 and 2 দুটোই লাগতো আপনার উত্তর বের করার জন্য। এটাই হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি, যে আপনার স্টেটমেন্ট কি প্রথমটা লাগবে নাকি দ্বিতীয়টা নাকি দুটোটাই। আবার এমনও হতে পারে যে দুইটার একটা দিয়েও আপনার উত্তর বের করতে পারছেন না। অ্যানালিটিক্যাল পার্টের প্রিপারেশনের জন্য আমার সাজেশন হবে প্রিভিয়াস কোশ্চেন সলভ করা। আপনাদেরকে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো সবাই ডিফারেন্টলি সলভ করে। এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যেটা শিখে আপনি প্রশ্নগুলো ইজিলি সলভ করতে পারবেন। অ্যানালিটিক্যাল পার্টের জন্য আপনাদের প্রতি আমার সাজেশন হবে প্রিভিয়াস কোশ্চেন সলভ করা, তারপরে দুটো পথের মধ্যে একটা বেছে নেওয়া। প্রথমটা হচ্ছে নিজের ইমাজিনেশন চেক করা। অনেকে ইমাজিনেশনেই অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো প্রপারলি সলভ করতে পারে and they go through it very easily। আর দ্বিতীয় পথটা হচ্ছে ভ্যারিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য কিছু চিহ্ন আবিষ্কার করা। অনেকেই দেখা যায় খাতার ছোট্ট একটা কোণায় 8টা বা 7টা ভ্যারিয়েবলের মধ্যে আর দ্বিতীয় পথটা হচ্ছে ভ্যারিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য কিছু চিহ্ন আবিষ্কার করা। অনেকেই দেখা যায় যে প্রশ্ন বা খাতার এক কোণায় খুবই অল্প জায়গায় 7টা বা 8টা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক খুব সুন্দরভাবে লিখে ফেলে। এই জিনিসগুলো হয়তো অন্য কেউ বুঝতে পারে না, কিন্তু সে নিজে এই পার্টটা দেখে ইজিলি বুঝতে পারে যে প্রশ্নের অ্যান্সারটা কি হবে। এভরিওয়ান হ্যাজ আ ডিফারেন্ট ওয়ে, আর আপনি প্র্যাকটিস ছাড়া বা ট্রাই করা ছাড়া কখনোই বুঝতে পারবেন না যে আপনার জন্য কোন জিনিসটা খাটে। আর লাস্টলি আপনাদেরকে আমি এটা মনে করিয়ে দিতে চাই যে আপনার 3টা সেক্টরেই আলাদা আলাদা ভাবে পাস করতে হবে। এমন হতে পারে যে আপনি অ্যানালিটিক্যাল আর ম্যাথে হাইস্ট মার্ক পেয়ে বসে আছেন, কিন্তু ইংলিশে পাস করেননি বলে আপনার অ্যাডমিশন চান্সটা মিস হয়ে গেছে। I wish you all good luck on your journeys, and lastly follow and subscribe করতে ভুলবেন না। This is Rifat and arigato for listening.